হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমি নূপুর। ওয়েলকাম এভরিবডি টু মাই ইউটিউব চ্যানেল নেচার অ্যাট দ্য ভেরি কোর অফ সায়েন্স। আমি আবার পড়তে চলেছি তোমাদের শোনাবো বলে কোথায় পাবো তারে। আগের অংশে আমরা দেখলাম ব্রহ্মনারায়ণ এবং ঝিনির কাছ থেকে লেখক জানলেন যে ঝিনির ভাই বীরু কিভাবে খুন হয়েছিল, খুনির পরিচয় কি এবং সেই খুনির সঙ্গে তাদের কতটা হৃদ্যতা ছিল। এরপরে যখন ঝিনিদের নামার জায়গায় এসে গেল, ঝিনিরা খুব লেখককে আসতে বলল তাদের সঙ্গে, কিন্তু লেখক যেতে চাইলেন না। লেখক থেকে গেলেন গাজীর সঙ্গেই গাড়িতে। ঝিনিরা সব নেমে গেল তাদের গন্তব্যস্থানে। তো দেখি সামনে কিভাবে কি হলো। আবার সঙ্গে থাকবেন, কমেন্টস করবেন, ভালো লাগবে তাহলে। তবু যা হোক, ঝিনি একটা হাসির ঝলক সহজ করে দিয়ে যায়। না নামতে পারার জন্য মন যে একটু খারাপ হয় না তা নয়। সংসারে এইটুকু আজ দুর্মূল্য। প্রীতি কেউ দুহাত তুলে বাড়িয়ে বিলোয় না। যদি কেউ দান করে তবে তা হাত ভরে না নিতে পারার দুঃখ তোমার। গায়ে এসে রোদ লাগে, সূর্য পশ্চিমে ঝুল খেয়েছে বোঝা যায়, কিন্তু প্রথম শীতের এই দুপুর রোদ এখন আরাম দেয় না। অস্নাত রুক্ষ শরীরে একটু জ্বালা দেয়। দিগন্তে তাকিয়ে মনে হয় আমার গায়ের জ্বালা যেন প্রকৃতিকেও জ্বালাচ্ছে। সেখানেও দুপুরের রোদ ঝলকানো নিঝুমতা। পথের ধারে হেথা সেথা পাখিগুলোকে আর দেখা যায় না। পাশে শুনতে পাই, এবার একটু বাবুর কাছে আসে বসি, সময় তো হই এলো। জিজ্ঞেস করি, আর কতক্ষণ? বেশি না, দেখতে দেখতে এসে যাবে। বসিরহাটে যেই গাড়ির জন্য আর দাঁড়াতে হবে না বাবু। সে কথা জানি, নতুন করে কেন আর সান্ত্বনা দেয় গাজী। সরে গিয়ে তাকে পাশে বসতে দিই। সান্ত্বনা দেয় তার কারণ আছে। কাছে বসে গাজী আমার মুখের দিকে তাকায়। টের পাই কোনো দিকে সে ফিরে তাকায় না, নজর ছড়ায় না। আমি তার দিকে ফিরে চাই। দেখো, যেন স্নেহ করুণ নিবিড়তা গাজীর আশি চোখে। বলে, খুব কষ্ট লাগে বাবু, তাই না? বলি, কই না তো। গাজী বলে, এতখানি বেলা হয়ে গেল, চান খাওয়া কিছু হয় নাই, আরো পথ কত যেতে হইবে আপনাকে। তা হবে, পথ চলার এই রীতিটুকু আপন প্রকৃতি দিয়ে মেনেছি। বলি, এমন কিছু নয়। গাজী বলে, খালি মনে হয় বাবুকে আমি কষ্ট দিলাম। হ্যাঁ বাবু, গাজীকে মনে থাকবে তো? হেসে তাকিয়ে বলি, থাকবে বই কি। তয় বাবু, আপনাকে একটা কথা বলি। বলো। গাজী বলে, হাতে যদি সময় থাকে বাবু, তয় হারোয়ার মেলায় আসবেন। ফাগুন মাসের 12 তারিখে পীর গোরাচাঁদের মেলায় আসবেন বাবু। একটু লালের আভায় এ আশি চোখ ঝিনির নয়, তবু দেখো যেন প্রেমে থরথরক অনু নয়। জবাবের আশায় যেন দাড়ি স্তব্ধ, পট নিশ্চল। মনে পড়ে যায়, গাজীর কাছে হারোয়ার মেলা কেবল পীর গোরাচাঁদের মেলা নয়, সেখানে তার নয়নতারা মিলেছিল। ও মেলা গাজীর নয়নতারার মেলা। জিজ্ঞেস করি, তুমি যাও নাকি প্রতি বছর? জয় মুর্শেদ, বলেন কি বাবু, হারোয়া না গেলি কি চলে? অত বড় মেলা আর কমনে আছে। গম্ভীর থাকবার চেষ্টা করে বলি, তোমার নয়নতারাও যায় নাকি? গাজী হাহা করে হেসে বলে, সে কথা কি আর পুছ করতে হয় বাবু? তা নিয়ে গেলি গাজীর গদ্দান যাবে না? সর্বনাশ, একেবারে গদ্দান? তা ব্যাজ করতে পারবে না। গাজিনীর যুক্ত আছে বই কি। অধর ধরার সাধনের জন্য সেখানে প্রকৃতি প্রাপ্ত হয়, সে তো স্মৃতিতীর্থ হে। বলো, মুর্শেদের মিলিয়ে দেওয়া তীর্থক্ষেত্র। তোমরা গিয়ে বিবাহ বার্ষিকী করো, এখানে তো সেসব চলে না। ফাল্গুনের 12 তারিখ হারোয়া হলো প্রকৃতি প্রাপ্তি বার্ষিকীর থান। যাওয়া মানেই পালন। বলি, সময় পেলে নিশ্চয়ই আসবো। রাত্রে মেলায় থাকবার জায়গা আছে? গাজী বলে, এক রাত্রির তো ব্যাপার বাবু, সারা রাত আপনাকে গান শোনাবো। মনে মনে ভাবি, মন্দ না। অধর ধরার সাধিকা নয়নতারাকেও তখন দেখা যাবে। মিয়া বিবির ঘর করা না এ পুরুষ প্রকৃতির উজান চলা, তার উপরে অমন যার প্রাণের তেজ, তাকে একবার দেখতে ইচ্ছে করে বটে। বসিরহাট এসে গেল, এবার আর গাড়ির অভাব নেই, কিন্তু চায়ের তৃষ্ণা না মিটিয়ে পারি না। গাজীকেও ডেকে নি, বিদায়ের আগে একটু গলা ভেজানো। চা খেতে খেতে বলি, তা তুমি যে কাল থেকে ঘর ছাড়া, তোমার নয়নতারা চিন্তা করবে না? গাজী হেসে বলে, এই কি নতুন নাকি বাবু, এমন কত বাইরে থাকি, নয়নতারা ছাওয়াল পাওয়াল নি। আমার গালে যেন ঠাস করে চল লাগে। বলে কি এ লোকটা, এতক্ষণ পুরুষ প্রকৃতির উজান টানের কথা বলে, এখন ছাওয়াল পাওয়াল শোনায়। আমার নজর দেখে ঠেক খায় গাজী। বলে, কি হলো বাবু? বলে, তুমি যে বলেছিলে মিয়া বিবির ঘর করা নয় মনের মানুষ। কথা শেষ করতে পারি না। গাজী একেবারে লজ্জায় নুয়ে পড়ে, টেনে টেনে হাসে, বলে, বাঁধাল আর বাঁধতি পারলাম কমনে বাবু, সে বড় কঠিন কাজ কিনা। বটে,
মনে করেছিলাম আলখাল্লা পরা এই গাজী বুঝি তার দিন দরদির খোঁজে চলে, মুর্শেদ সত্য আর সব মিথ্যা। কিন্তু এ যে বিবির মিয়া, ছাওয়াল পাওয়ালের বাপ। আবার বলে, এখন বাবু মিয়া বিবি হই গেছি, তবে ওই মুর্শেদের নামের মজদুরিটা। এবার ঠেক মারি আমি, বলি ছাড়তে পারিনি। তা ছাওয়াল পাওয়াল কটি? আগে 4টি। চমৎকার, মুর্শেদের নামের গুণ আছে। এখন দেখো একবার, যাকে দেখেছিলে সংসারের বাইরে, সে সংসারে খুঁটে খাওয়া কোটির এক। আবার দেখো, 80 চোখে যেন লড়িয়ে বাবা, সন্তানের স্নেহের করুণা, বিবির প্রীতিতে প্রেমে গদগদ, ঝোলা ডুবকি আলখাল্লা সব নিয়ে এক বাংলাদেশের গায়ক, জীবধর্মে একেবারে সোজাসুজি মানুষ। গাজীটা সত্যি পাজি। হাসবো না রাখবো বোঝবার আগেই আমার গাড়ি হাঁক দেয়। কিন্তু কোথায় যেন ঠেক খাই, মোচড় লাগে। তাড়াতাড়ি পকেটে হাত দিয়ে নিজের সামান্য শ্রমের ধন তুলে দিয়ে বলি, ছেলে মেয়েদের কিছু কিনে দিও গাজী। বলে দৌড়ে গাড়িতে উঠি। চকিতে একবার সেই মুখখানি দেখি, একবার যেন শুনতে পাই, 12ই ফাল্গুন বাবু, হারোয়ার মেলায়। কেন, কি কারণে, সে কথা পুছ করো না। নিজেরও কি প্রত্যয় আছে যে বাতিয়ে দেব কে ঘরছাড়া করে ডেকে নিয়ে যায়? সেই পাগলের নাম জানি না, কে যে বাহির করেছে পাগল মোড়ে। যদি ঈশ্বরের কথা বলো, এক কথায় নাকচ, তার সঙ্গে কোনো চিন পরিচয় নেই, না এককে না বহুকে। জানা কেবল শোনায়, পড়ায়, পটে প্রতিমায়। মোকাম শাকিন নিবাস কোনো খোঁজই নেই জানা। সংসারের কথা বলতে পারো, তাতে ক্ষতি বই লাভ হয়নি। মজ্জাগত সংসারটা কাজের কাজ কিছুই করে না, মনের ভাবে অভাব আনে, অকাজ বাড়ায়। আমি ওর মধ্যে নেই। তবে আছো কিসে? এত বাহির বাহির কেন? যেন কেবল হাতছানি। ঘরেতে রইতে নারী, কেবলই ছটফট, ফাপড় ফাপড়। তখন একটু আগলা খোলা পাওয়া যায়, ফাঁক পেলেই ঝোলা নিয়ে দে দৌড়। যেন শুনিয়া বাঁশিরও গান, মনও করে আনচান, গেহ কার্য রয় না আমার স্মৃতিতে। কেন, দায় দায়িত্ব কর্ম কিছু নাই? আছে, সর্বাঙ্গ মুড়ে আছে, পিচ মোড়া করে বেঁধে আছে, কিন্তু মর্ম মানে না যে। কেবল কর্মের ঋণ শুধবে, মর্ম উপসী থাকবে, তা হয় না। একে যদি ছুটির অবকাশ বলা হয়, আপত্তি আছে। সেসব দেখো গিয়ে দেওয়ালপঞ্জির পাতায়, সালতামামি ভিড়ের ঠেলায়, মরশুমি ধাক্কাধাক্কি দেখো গিয়ে টিকিট ঘরের কাছে, স্টেশনে, গাড়িতে। এখানে তা নেই। উচ্চস্বর, উচ্চগ্রাম, উচ্চ উচ্চ রাজভ্রমণ, ডেও ঢাকনা লটবহরে টানাটানি। এ হলো উঠোন ডিঙিয়ে পনের পথটুকু পার হয়ে যমুনার ধারে যাওয়া। আনচান মনের ছুটকি না, কেবলই ফাঁকে ফাঁকে যাওয়া। ফাঁক না পেলে ছল দিয়ে ফাঁক তৈরি করে যাওয়া। কেননা ওই সেই মর্মের তারা, তাই যেতেই হবে। যদি বলো কিসের লাগি, বলতে পারবো না। কতদিন তো ধোয়া মাজা, ঝকঝকে নয়তো মেঘ মেদুর আকাশ দেখে মনে মনে ভেবেছি, এই তো সেই ব্যথা ধরানো খুশির পরম পাওয়া, পরম রতন। কতদিন বনস্থলিতে দাঁড়িয়ে শ্যামচিকন চিকচিক পাতা দেখে সুখেতে চিকচিকিয়ে উঠেছে চোখের কোণ। নামি বেনামি কুসুম গন্ধে বুক ভরেছে। সব গন্ধেই যেন কেমন এক সুখ দুঃখের মাখামাখি। সেখানে পাখি ডেকে যায়, ভোমরা মধু খায় ফুলে ফুলে, প্রজাপতিরা রঙের গুমরে ঝলকায়। তখন কথা সরে না, এমন এক আনন্দ বেজে ওঠে যেন চোখ ফেটে ঝরঝরিয়ে যেতে চায়। আর মন বলে, এই চাওয়াতেই ফিরি, এই ভরাতেই ডুবি। তখন যে সব ভরেই ওঠে। তবু কি যেন বাকি থেকে যায়, সবকিছুর মধ্যে যেন কি তবু ভরিল না। সেই নামহীন অচিনের কি যে নাম, কোথায় সন্ধান, প্রাণে সেই আফসানি এ শূন্য মাঝারে। তাই চলো, তাই দেখি, কি মেলে, মেলে কিনা কিছু। পথ একটু ঘোরালো, ঘুরে যেতে হচ্ছে। গন্তব্য ছাতিমতলায়, ছাতিমতলার মেলায়। পৌষ যেখানে ডাক দিয়েছে, তোরা আয় আয় আয়। সেখানে মহাঋষি স্মৃতিতীর্থ উপাসকের আশ্রম, সেখানে আছে বটতলা। সেখানে ঋষি সূর্যোদয় দেখতেন। যবে ঋষি দীক্ষা নিয়েছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন সেই দিন তার জন্মান্তর। জন্মান্তরের সেই দিনটি 7ই পৌষের স্মরণোৎসব। এবার সেই লীলাভূমি যাত্রা, গেরুয়া রঙে ছোপানো মৃত্তিকা দেশ বীরভূমের অন্তঃপাতী। তার সঙ্গে দেখবে চলো ঋষি পুত্রের কীর্তি। সে এক তিল তিল রূপে গড়া তিলোত্তমা নয়, বিশ্ব ছেনে বিশ্ববিদ্যালয় গড়া। সে হলো কীর্তি মানের কর্ম। মর্মের কথা আলাদা। মহর্ষির ধ্যানের বীজে সেই মরমের জন্ম, যে মরমে ধ্যানের কথা শ্রুতিগোচর গানের সুরে। সে মরমই আর ব্যাকুল চাওয়া, ধ্যানের চাওয়া অরূপ রতন। তার নিজের মিলে ছিল কিনা কে জানে। আলো 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 বলে আর্তরবের অন্ধকারে তার চোখের তীরে আলো জেগেছিল কিনা কে জানে। সেই খ্যাপার কথা যে মনে পড়ে যায়, খুঁজে ফেরার পরশমণি যে ফেলে দিয়ে গিয়েছে। কিন্তু আমাদের হাত তো ভরে গিয়েছে সোনায় সোনায়, অরূপ রতনের কাব্যবিতানের মালিকায় যা গাঁথা।
আমাদের চোখের তীরে তো আলোর ঝলক চারু সম্ভারের আলোতে। তাই সেখানে যাই, মহর্ষির তীর্থে, মরমীর থানে, কর্মীর বিশ্বলোকের প্রাঙ্গণে, সেই এক ছাতিমতলা ঘিরে যার বিস্তার, উপলক্ষ মহর্ষির দীক্ষাদিনের ৭ই পৌষ। ৭ই পৌষের মেলা, সেখানে বঙ্গ রঙ্গ করে নানা রূপে নানা উপাচারে। এ কথা পাড়ায় জানা, সংবাদে শোনা, একবার দেখে আসি গিয়ে। তবে সেই কথা ছাতিমতলার যাত্রাটা সোজাসুজি হয়নি, একটু ঘুরপথে চলা, সাঁওতাল পরগনা ঘুরে আসা, রাজধানী থেকে যাত্রা নয়। তাই অন্ডাল থেকে সোজা সড়ক ছেড়ে বাঁকা পথে ঢোকা। দেখো, গায়ে বুঝি এখনো দক্ষিণের দরিয়ার নোনা লেগে আছে। গাজীর কালো মুখের হাসির আলো ঝিকমিক করে, তথাপি রাড়ের ধুলা রাঙা হয়েছি। রং মাখামাখি হয়েছে সাঁওতাল পরগনার পথে প্রান্তে। একা আমি নয়, দেখো এসে গিয়ে উত্তরিয়া হাওয়ায় যেটুকু ওরে, তাতেই মানুষ পশু ছাড় স্তক গাছপালাতেও গেরুয়ার ছোপ লেগেছে। এরপরেও যদি ফাল্গুনের কথা ভাবো, দিশা পাবে না। এ গাড়ি যাবে সাঁইথিয়া, আবার বদলের পালা। সাঁইথিয়া থেকে বোলপুর নামে স্টেশন, আসলে নাম শান্তিনিকেতন, সেখান থেকে ছাতিমতলা, আসল শান্তিনিকেতন। ডান পাশে বুড়ো বসেছিল, দেখে জীবিকা বুঝবার উপায় নেই। চেহারায় পোশাকে গ্রামীণ জন বুঝি কৃষাণও হতে পারে। আমার হাতের খোলা বইটার দিকে অনেকক্ষণ ধরেই তার নজর করা দেখছি। দু একবার ঠোঁট নাড়াও চোখে পড়ছে, যেন বানান করে করে পড়ছে। ফিটফাট ভদ্রলোক পোড়ো হলে একটু অস্বস্তি হতো, এখানে তো তা নাই। তবু ঠোঁটের কোণটা একটু টিপে রাখতে হয়, পাছে ঠোঁট ছড়িয়ে গিয়ে হাসি ধরা পড়ে। এ হাসি বিদ্রুপে দোষাবহ হয়ে যেতে পারে, কিন্তু মজা লাগে বেশি। নইলে বইটা নিজের কোলের ওপর এমন করে খুলে রাখার কারণ তো নেই। কারণ নজরকে বই ধরে রাখতে পারেনি, জালনা দিয়ে দূরান্তরে টেনে নিয়েছে। প্রথম ক্ষেপের এক বাক্য শুনতে হয়েছিল অন্ডাল ছাড়বার পরেই। এক জিজ্ঞাসা, কোথাক যাবেন? সেই যাওয়া হবে কমনে নয়। এখানে সুর স্বর উচ্চারণ বেবাক আলাদা। এখানে নোনা গাঙের ছলছলানি কলকলানি ভেজা ভেজা ভাব নেই। যেন উপচে পড়া ঢল নামা গহীন গাঙের তত্তরিয়ে যাওয়া, যেন কালো নরম সমতলে সোজা চলে যাওয়া। না, এখানে কাঁকড়ে পাথরে যেন রক্তে সেচা মাটি চড়াইয়ে উতরাইয়ে চলে। কথার সুরে পাবে সেই পাথুরে ওঠানামার তাল। এ আর এক রসের সুর, এর জাত আলাদা। ছন্দে একটু বাঁকা চোরা, ঠেক খাওয়া। ভাটিয়ালির লম্বা টানের থেকে গুপগুপা গুপ গোপীযন্ত্রের গানের সুর মিশবে ভালো। ঝুমুর বাউলের ওঠানামা এই প্রকৃতিতে আছে, কাঁদনেও সেই সুর আছে। উজানিয়া গাঙের মাঝি শোকের সুর না, সুখের তরতরানো ছলছলালি না। এখানে রসের ধারা নিচ দিয়ে বয়ে যায়, ছোটে যখন ঝর্ণা তালে, লাফিয়ে নেচে ঘুরে ঘুরে ছোটে। যখন উত্তাপে রক্ত মাটি ফাটে, তখন কেটে দেখো তাল শাঁসে টলটলে রস, গাছে গাছে ফুল ফুটেছে। নদীতে জল নেই, পুকুর খটখট, মহুয়ার গন্ধ ছড়িয়ে যায়, মৌমাছি গুনগুন করে। কথাবার্তা যা শুনবে সব সেই রকম, যেন ভিতর থেকে খোঁচা খেয়ে খেয়ে ওঠে। শোনায় এক নতুন সুরের ছন্দ, এক ভিন রসের সন্ধান পাবে। তার নাম রাড়ের রস। জবাব দিতে গিয়ে ছাতিমতলা বলিনি, শান্তিনিকেতনও না, বলেছি বোলপুর। সাইকে যে বদলাতে হবে। এই সংবাদটি দেবার পর থেকে কি যে কালকেতাবে নজর পড়ে, সেই থেকে পৌষরুক্ষ মুখখানিতে নানান ভাব, চোখ কুঁচকে কুঁচকে দেখার ঘটা, আর ওই মাঝে মাঝে ঠোঁট নাড়ানো। একবারটি মুখ ফুটে চাইলেই ছাতিমতলার বাংলা ইতিহাসখানা দিয়ে দিই, তাও চায় না। অতএব মেলে ধরি, কোলের মধ্যে নিয়েই বসে থাকি। এইটুকু এক বঙ্গ, তার ফাঁকে জানলা দিয়ে তাকিয়ে দেখি এক অনন্ত আকাশ। এই আকাশটাকে কেবল কেবল মাজা বলবো না, শীতের বেলার সঙ্গে সঙ্গে কেমন যেন একটু ঘষা ঘষা। সকালবেলা যেমন নীলকান্তমণির স্বচ্ছতা ছিল, কি জানি মুখ বাড়ালে না জানি মুখখানি দেখা যেত আরশির মতো। এখন কিন্তু তেমন নয়। রোদ খেয়ে খেয়ে এই বেলা যেন একটু রুখু। নিচে ধান কাটা মাঠ গাড়ির ছোটায় যেন পাক খেয়ে খেয়ে যায়। তার মাঝে কখনো গ্রাম, রাড়ের মাটির ঘর, ঘরের চাল, হেথা ওথা তাল গাছ যেন আনিমানি জানি না এমনি সব দাঁড়িয়ে পড়েছে। বাবলা কেয়া বন, আম জাম যে চোখে পড়ে না এমন নয়। আর এই রক্তিম তেপান্তরে পথে ঘাটে গ্রামে আরো যে কত গাছ দেখি, যারা বনস্পতির মতো দাঁড়িয়ে, তাদের নামই জানি না। বট অসত্য চিন্তা অসুবিধা নেই। গ্রামের পথে দেখি ল্যাংটো ছেলেরা খেলা করে। দেখো, শীত কি নেই, পৌষ কি তোদের হাড় কাঁপায় না? বড়দেরও দেখো না কেন, খালি গায়ে রোদ নিয়ে এখানে ওখানে দঙ্গল পাকিয়ে বসে আছে। রেল লাইনের ধারে যেসব জলাশয়, সেখানে মেয়েদের স্নান কাপড় কাচা চলেছে। কাছে দূরে রাখালেরা লাঠি হাতে ধেনু চড়িয়ে ফেরে। এখন আগলানো শুধু মুগ, মটর, কলাইয়ের ক্ষেত।
দেখো হে রাখাল, তোমার গাই গরু যেন ছোঁচাবৃত্তি না করে। মাঝে মাঝে আখের ক্ষেত বাতাসে মাথা দোলায়, গরুর গাড়ি চলে গ্রামের পথে, কোনোটা ছই ঢাকা পরিবার পরিজনে ভরা, কোনো গাড়ি খালি খোলা, কোনোটাতে খড়ের বোঝা। এই যত লোক সবাই একবার গাড়ি দেখে, এমন দেখি না একবার কেউ চোখ ফিরিয়ে রাখে। তারপরে মাঝে মাঝে দেখো হঠাৎ যেন ছোট একটা তালবন, আসলে জলাশয় ওখানে। রাড়ের এই এক বৈশিষ্ট্য, বিশেষ দূর উত্তর পশ্চিম রাড়ে, সেখানে জলাশয়, সেখানেই তালবনের বেষ্টনী। বৈদ্যনাথপুর নামে এক স্টেশন পার হয়ে দেখি ভূমি নেমে যায়, যেন উতরাইয়ের ঢালে নামে, সঙ্গে নামে সকল প্রকৃতি। আমার পায়ের নিচে কি এক গুম গুম শব্দ যেন বাজে। তারপরে দেখি হঠাৎ আকাশে আরও দূরান্তে ছড়িয়ে গেছে, মাঝে মাঝে লাল রং বালির চট ধুধু গায়ে পাক দিয়ে মোচড় খেয়ে এলিয়ে পরে রোদ পোহায়। এপারে ওপারে লাল মাটির পার এবড়ো খেবড়ো, বিস্তীর্ণ গাছপালা, বন তার গায়ে। পুলের উঁচু থেকে দেখে মনে হয় এক মেটে রং প্রকাণ্ড সাপ আলস্যে আরামে রোদে পড়ে আছে। বড় উদাস তার ভঙ্গি, তার গা চিরে এঁকে বেঁকে চলে গিয়েছে এক নীল নীল শিরা, তাতে রোদ চিকচিক করে, ক্ষণে ক্ষণে যেন টলটলিয়ে যায়। সেই শিরার গায়ে ছোট ছোট কালো মূর্তি নড়ে চড়ে ওঠে, হয়তো কাপড় কাচে, চান করে। এ নদীর নাম কি যেন মনে মনে জানি, তবু নতুন দেখার একটু সংশয়, তাও দূর হয়। আমার উৎসুক চোখের সামনে পাশের বুড়ার কথা শোনা যায়, ইটি অজয় নদী। অজয় নদ? মুখে পেরিয়ে দেখি বুড়ো অজয় দেখে না, আমার মুখের দিকে চেয়ে দেখে। আমি যেমন মজা পেয়েছিলাম, তাকে দেখে সেও যেন সেই রকম মজা পায়। আকাটা গোবদারিতে একটু হাসে, বলে, আগে কখনো দেখেন নাই? ঘান্নের জানাই না। বুড়ো বলে, এরপরে কস্তগেরম বীরভূম পড়ছে, নতুন লোককে একটু জানান দেয়া আবশ্যক বোধ করে, সেটাই ভব্যতা। আমি দেখি অজয় পিছনে পড়ে থাকে। বীরভূমে প্রবেশ, নতুন স্টেশনে ওঠানামার ছোটাছুটি, হাঁক ডাক পড়ে, এক ঝাঁক সাঁওতাল মেয়ে পুরুষ ওঠে। দু একজনকে একটু অসাব্যস্ত লাগে, বেলা হয়েছে তো, রস গেঁজেছে, হাসাহাসি দাপাদাপি কম নেই। তার মধ্যেই কার যেন গান গাইবার একটু ঝোঁক হয়, কথাটা একটু কানে ঠেকলো, তাই শ্রবণ যেন চমক খেলো। প্রাণে শয় না ওহে ঠাকুরপো। তারপরে একটু জোর করে হাসাহাসি, দেখি সাঁওতাল দলের পাশ ঘেঁষে বসা গুটি কয় ডাগর যুবা, মাথায় তাদের বড় বড় রুক্ষ চুল। সবাই ধূমপানের মজলিসে আছে। তারপরে তাদের গল্প শুরু হয়ে যায় সাঁওতালদের সঙ্গে। মেয়েরা কি যেন বোঝে, অর্থাৎ যা বোঝার তাই বোঝে। যুবতী দেখলে যুবারা যা করে তাই বোঝে, তবে কাপড় টানা ঢাকাঢুকি অত বোঝে না। নিজেদের সঙ্গে বারেক চোখাচোখি করে একটু বা হাসে। আমার পাশ থেকে বুড়া বলে, বেটারা মদ খেয়ে মরেছে। সাঁওতালদের কথাই সম্ভবত বলে, কিন্তু ওটাকে মরা বলে কিনা আমি জানি না। তবে এক বিষয়ে চোখের নজর নিবারিত হয় না, ওরা সবাই বেশ সেজেগুজে চলেছে। পুরুষদের ধোয়া জামা, মেয়েদের ধোয়া শাড়ি, কারুর কারুর জামা গায়ে। কেবল জিজ্ঞাস্য, দুর্মূল্যের বাজারে ওরা এত তেল পেয়েছে কোথায়? চুল মাথা সবই যেন তেল চকচকে, তার উপর সব মেয়েরই খোঁপায় গোঁজা, এক আশ্চর্য বস্তু, যেন ধানের শীষের মতো সবুজ একটা লম্বা ডগা খোঁপায় গোঁজা। মাথা ছাড়িয়ে উঠেছে অনেকখানি, ডগায় গিয়ে বেঁকে গিয়েছে, অল্পেতেই তুলতুলিয়ে দোলে। ধানের শীষ নয়, ঘাসও নয়, যেন কোনো এক ফুলের রেণু। যাদের বয়স বেশি তারা গোঁজেনি, কিশোরী যুবতীরা বাদ যায়নি। সব মিলিয়ে বকবকানি, গান কাহিনী যেন উচ্চ গ্রামে। তখন একটা ধমক বেজে ওঠে, ওহে ওহে, তোমরা একটু চুপ করবে হে নাকি? একেবারে কান ঝালাপালা করে দিলে যে, হ্যাঁ?